বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর সুলতানা তৌফিকা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। আজ বিএসসি সম্মান দ্বিতীয় বর্ষের জলবায়ু বিজ্ঞান কোর্সে বায়ুমণ্ডল বিষয়টির উপর আমার অনলাইন ক্লাসে সুপ্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজ যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উৎপত্তি, বায়ুমণ্ডলের গঠন উপাদান সমূহ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে বায়ুমণ্ডল আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই বায়ুমণ্ডলের শুরুতেই বায়ু বিষয়টি কি আমরা একটু জানি। বায়ু বলতে বোঝাচ্ছে যে শ্বাস-প্রশ্বাস ও সালোক সংশ্লেষণের জন্য ব্যবহৃত বায়ুমণ্ডলীয় গ্যাসসমূহের প্রদত্ত যে প্রচলিত নাম, সেটিকে আমরা বায়ু বা বাতাস বলে থাকি। আসলে বাতাস বা বায়ু বলতে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, বালুকণা, উদ্ভিদকণার যান্ত্রিক মিশ্রণকেই বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝানো হয়ে থাকে। একে আবহাওয়া মণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডল জীবের অস্তিত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই বায়ুমণ্ডল সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে তা শোষণ করে এবং তা পৃথিবীর জীবের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়া দেখেছি যে এই বায়ুমণ্ডলের কারণে এই বায়ুমণ্ডল তাপ ধরে রাখার কারণে এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে এবং এই দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস পায় বায়ুমণ্ডলের কারণে। দেখা যায় যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটি পৃথিবীকে ভূপৃষ্ঠের চারপাশে জড়িয়ে রেখেছে এবং এটি অনবরত আবর্তন করছে এবং এই বায়ুমণ্ডলে কোনো বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই। একে আমরা কেবল অনুভব করতে পারি। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত অস্তিত্ব লক্ষ্য করা গেছে এবং বায়ুমণ্ডলের যেসব উপাদান রয়েছে তা শতকরা 97% ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার মধ্যেই সীমাবদ্ধ বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। এখন এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কিভাবে উৎপত্তি হলো সেটি নিয়ে বহু গবেষণা হয়েছে এবং এই উৎপত্তির পিছনে এখন পর্যন্ত সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে কিছু কিছু বিজ্ঞানী বলছেন যে বায়বীয় অবস্থা থেকে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টির সময় কিছু বায়ু থেকে যায় যা পরবর্তীতে বায়ুমণ্ডল গঠন করে। আবার কেউ কেউ বলছেন যে পৃথিবী যখন উত্তপ্ত গলিত পদার্থ ছিল তখন এই উত্তপ্ত গলিত তরল অবস্থা হতে তাপ বিকিরণের মাধ্যমে যখন কঠিন হয়, কঠিন হওয়ার সময় বিভিন্ন পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে গ্যাস উৎপন্ন করে, ফলে এই গ্যাস দ্বারা বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ ব্যাখ্যা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মতবাদ হচ্ছে টি.সি. চেম্বারলিন ও এইচ.আর. মৌলটনের 1905 সনে যেই পৃথিবী উৎপত্তি সম্পর্কিত গ্রহকণা প্রকল্প, সেখানে পৃথিবীর বলা হয়েছে যে পৃথিবীর সৃষ্টির সময় কোনো বায়ুমণ্ডল ছিল না। পৃথিবী যখন ধীরে ধীরে তার আকৃতি লাভ করতে শুরু করে এবং ক্রমান্বয়ে তার আয়তন বৃদ্ধি পেতে শুরু করে, ফলে মহাকর্ষ বলও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং পৃথিবীর এই ক্রমবর্ধিষ্ণু মহাকর্ষ বল বায়ুমণ্ডলীয় পদার্থ ও উপাদানগুলোকে আবদ্ধ করে ফেলে, ফলে এই বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। পৃথিবীর এই যে বায়ুমণ্ডল সৃষ্টি হয় সেটি দুটি মৌলিক উৎস থেকে সৃষ্টি হয়েছে বলে এই তত্ত্বানুসারে বলা হয়। একটি হচ্ছে বাহ্যিক উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এখানে বাহ্যিক উৎস বলতে তত্ত্বানুসারে বলা হয়েছে যে সূর্যের নিকটে চলে আসা কোনো নক্ষত্রের বিচ্ছিন্ন অংশের মধ্যে বৃহৎ বস্তুকণাগুলো কাছের ক্ষুদ্র বস্তুকণাগুলোকে আকর্ষণের মধ্যে দিয়ে একত্রিত করে জমাট আকারে পৃথিবী সহ অন্যান্য গ্রহ জন্ম দিয়েছে।
কিন্তু এই জমাট বাঁধার সময় কিছু কিছু কণা জমাট না বেঁধে মুক্ত অবস্থায় থেকে যায়। এই সকল মুক্ত গ্যাসীয় অণুগুলোই পরে মহাকর্ষীয় বলের প্রভাবে পৃথিবীর সাথে আবদ্ধ হয়ে বায়ুমণ্ডল গঠন করেছে। এই বায়ুমণ্ডল গঠনকারী গ্যাসীয় বস্তুর এই উৎসগুলোকে বলা হচ্ছে বাহ্যিক উৎস। আর গ্যাসীয় অণুগুলোর সংমিশ্রণের সময় রাসায়নিক বিক্রিয়া এবং পৃথিবীর অভ্যন্তর থেকে অগ্ন্যুৎপাতের ফলে বিভিন্ন প্রকার গ্যাস মুক্ত হয়ে পরবর্তী সময় বায়ুমণ্ডলে মিশ্রিত হয়েছে। একে বলা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। এই অভ্যন্তরীণ উৎস থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প পরবর্তী সময়ে বায়ুমণ্ডলে যুক্ত হয়েছে। তবে অধিকাংশ বিজ্ঞানী এখানে অক্সিজেন যুক্ত হওয়ার বিষয়টির ক্ষেত্রে একমত হতে পারেনি। এখন আমরা জানব বায়ুমণ্ডলের গঠন উপাদান সম্পর্কে। বায়ুমণ্ডলে যে সকল উপাদান দ্বারা গঠিত তাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প এবং অ্যারোসোল। এই তিন ধরনের পদার্থ দ্বারা গঠিত। এই গ্যাসীয় পদার্থ আবার দু ধরনের, একটি স্থির গ্যাস সমূহ আর কিছু পরিবর্তনশীল গ্যাস সমূহ। এখন এই উপাদানগুলো বিশ্লেষণ করে দেখতে পাই যে উপাদানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গ্যাস, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প বিভিন্ন ইত্যাদি, এবং জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি রয়েছে। এই বিভিন্ন গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং আর্গন এই তিনটি গ্যাসকে স্থির গ্যাস সমূহ বলা হয়। আর পরিবর্তনশীল গ্যাসগুলোর মধ্যে রয়েছে নিয়ন, হিলিয়াম, মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন ইত্যাদি। আর এখানে অ্যারোসোল বলতে বোঝানো হয়েছে ধূলিকণা, বালুকণা, উদ্ভিদকণা, লবণকণা, ধোঁয়া ইত্যাদি উপাদানকে। তো শতকরা হিসেবে দেখা গেছে যে বায়ুমণ্ডলের শতকরা ৭৮.০২ ভাগ নাইট্রোজেন রয়েছে, এটি সর্বাধিক পরিমাণে রয়েছে। তারপরে যেটি রয়েছে তা হচ্ছে অক্সিজেন, সেটি ২০.৭১ প্রায় ২১%। আর্গন রয়েছে ০.৮%, কার্বন ডাই অক্সাইড রয়েছে ০.০৩%, জলীয় বাষ্প আছে ০.৪১%, তাছাড়া ধূলিকণা ও অন্যান্য কণিকা রয়েছে ০.০১%। এছাড়াও অন্যান্য আরো কিছু গ্যাস রয়েছে, সেগুলো ০.০২%। এসব গ্যাসের মধ্যে রয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। তো আমরা যে বায়ুমণ্ডলের এসব উপাদান এবং স্তরবিন্যাস বিশ্লেষণ করে দেখা গেছে যে বাতাসের পরিমাণ এবং বায়ুমণ্ডলের চাপ বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত স্থলজ উদ্ভিদ ও স্থলজ প্রাণী বেঁচে থাকার জন্য উপযুক্ত বাতাস কেবলমাত্র এই স্তর মানে পৃথিবীর যে নিম্ন স্তর রয়েছে যে ট্রপোমণ্ডলেই পাওয়া যায়, এবং বায়ুমণ্ডলের ভর হচ্ছে প্রায় 5 × 10⁻18 কেজি, যার 3/4 ভূপৃষ্ঠের প্রায় 11 কিলোমিটারের মধ্যে বা 6.8 মাইলের মধ্যে অবস্থান লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো আস্তে আস্তে পাতলা হতে থাকে এবং বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যে কোনো নির্দিষ্ট সীমারেখা অস্তিত্ব পাওয়া যায়। এখানে কার্মেন রেখা, যা আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বা 72 মাইল উপরে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের 1.57% প্রায় বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে সীমান্ত হিসেবে ব্যবহার করা হয়। এবং দেখা গেছে বায়ুমণ্ডলের প্রভাবসমূহ পরিলক্ষিত হয় এই কার্মেন রেখার পর্যন্ত, এবং যখন এই মহাকাশযান প্রায় 120 কিলোমিটার উচ্চতা অর্থাৎ কার্মেন রেখার উপরে গমন করে, তখনই এই প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়। সাধারণত বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ এবং ঘনত্ব হ্রাস পায়, এবং তাপমাত্রার সঙ্গে উচ্চতার আর বেশ কিছু জটিল সমীকরণ আছে। দেখা গেছে যে কিছু অঞ্চল তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির এমনকি বৃদ্ধি পেতে পারে, আবার উচ্চতা বাড়ার সাথে সাথে আবার কখনো কখনো বিভিন্ন স্তরে এটি আবার কমতে থাকে। তাপমাত্রা গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। তো এই বায়ুমণ্ডলের এই যে সকল স্তর বিন্যাস করা হয়েছে, একে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলা হয়। একে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত হিসেব করলে দেখা যায় যে 5টি স্তরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এক্সোমণ্ডল, তারপর আছে তাপমণ্ডল, তারপর আছে মেসোমণ্ডল, তারপর স্ট্র্যাটোমণ্ডল বা
পর্বতের সবচেয়ে নিম্ন স্তরটিকে বলা হচ্ছে ট্রপোমণ্ডল। এখানে যে ভূপৃষ্ঠ থেকে নিকটবর্তী হচ্ছে ট্রপোমণ্ডল, তারপর স্ট্র্যাটোমণ্ডল, তারপর মেসোমণ্ডল, তারপর তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার যেটিকে বলে, তারপর এক্সোমণ্ডল। এইভাবে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি। আমরা এবার বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরবিন্যাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলটি ভূপৃষ্ঠ থেকে শুরু হয় এবং প্রায় 10-15 কিলোমিটার উচ্চতায় এটি ট্রপোবিলিটি পর্যন্ত বিস্তৃত। এখানে ট্রপোবিলিটি বলতে বোঝানো হচ্ছে যে ট্রপোমণ্ডল ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমারেখা হিসেবে এই ট্রপোবিলিটিকে ধরা হয় বা নামকরণ করা হয়। যদিও এই উচ্চতার তারতম্য ঘটে আবহাওয়ার কারণে, যা মেরুতে 9 কিলোমিটার বা 30,000 ফিট এবং বিষুবরেখা এটি প্রায় 17 কিলোমিটার পর্যন্ত এই ট্রপোমণ্ডলের অবস্থান লক্ষ্য করা যায়। ট্রপোমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয় ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত তাপশক্তি দ্বারা। তাই সাধারণত ট্রপোমণ্ডল সর্বনিম্ন অংশ উষ্ণ এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে এতে তাপমাত্রা হ্রাস পায়। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় এবং ট্রপোবিলিটিতে তাপমাত্রা প্রায় -54 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সবকিছুই এই স্তরে সৃষ্টি হয় এবং এই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের ভরের শতকরা 75 থেকে 80। ট্রপোমণ্ডলের পরে যেই স্তরটি ধরা হয় সেটিকে বলা হয় স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল হচ্ছে পৃথিবী থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 12-15 কিলোমিটার উপরে ট্রপোবিরতি হতে শুরু হয় স্ট্র্যাটোবিরতি পর্যন্ত 50 থেকে 55 কিলোমিটার এলাকা জুড়ে। মাইলে হিসেব করলে সেটি 31 থেকে 34 মাইল পর্যন্ত বিস্তৃত এবং এই স্তরে ওজোন স্তর বেশি থাকে। এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ফেলে, ফলে এই উচ্চতার সঙ্গে সঙ্গে এই স্তরের তাপমাত্রা বাড়তে থাকে। এই ট্রপোবিরতিতে তাপমাত্রা যেখানে -60 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং স্ট্র্যাটোমণ্ডলের উপরে এটি আস্তে আস্তে ক্রমে বাড়তে থাকে। স্ট্র্যাটোমণ্ডলের শীর্ষে বায়ুমণ্ডলের চাপ সমুদ্র পৃষ্ঠের প্রায় 1000 ভাগের 1 ভাগ। অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না এই স্তরে এবং এই স্তরে আবহাওয়া শান্ত এবং শুষ্ক থাকে, ফলে ঝড় বৃষ্টি থাকে না। সেজন্য এই জেট বিমানগুলো এই স্তরে জলীয় বাষ্প জমাট বাঁধে। পরবর্তী স্তরটি হচ্ছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। এই মণ্ডল প্রায় 80 কিলোমিটার বা 50 মাইল উপরে অবস্থিত এবং এর গড় উচ্চতা পৃথিবী থেকে 700 কিলোমিটার পর্যন্ত, কিন্তু প্রকৃতপক্ষে সৌরক্রিয়া ও ব্যাপ্তির সঙ্গে পরিবর্তিত এটি 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত অবস্থান লক্ষ্য করা যায়। মেসোবিরতি থেকে থার্মোবিরতি পর্যন্ত এই স্তরের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, যা এক্সোমণ্ডলে প্রবেশ করলে উচ্চতার সঙ্গে সঙ্গে এটি ধ্রুবক হয়ে যায়। যেহেতু থার্মোবিরতি এক্সোমণ্ডলের নিচে অবস্থিত, একে এক্সোবেইজও বলা হয়। এই স্তরের তাপমাত্রা সর্বোচ্চ 1500 ডিগ্রি সেলসিয়াস বা 2700 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ এই স্তরের 320 থেকে 380 কিলোমিটার অর্থাৎ 200 থেকে প্রায় 240 মাইলের মধ্যে অবস্থিত। মেরুজ্যোতি, যা উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস নামে পরিচিত, তা মাঝে মধ্যে তাপমণ্ডল ও এক্সোমণ্ডলের নিচে অংশে দেখা যায়। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা এবং ক্ষীণ হয়ে থাকে এবং তীব্র সৌর বিকিরণের রঞ্জক রশ্মি, অতিবেগুনি রশ্মির সংঘাতে এখানে বায়ু আয়ন যুক্ত হয়ে থাকে এবং তাপমণ্ডলের নিম্ন অংশকে সেজন্য আয়নমণ্ডল বলা হয়। ভূপৃষ্ঠ থেকে যে পাঠানো যে বেতার তরঙ্গ এই আয়নমণ্ডলে এসে বাধা পেয়ে পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, যার কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই আয়নমণ্ডলকে ব্যবহার করে থাকি। এবং পরবর্তী যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে এক্সোমণ্ডল। এই এক্সোমণ্ডল হচ্ছে পৃথিবী হতে সবচেয়ে দূরবর্তী স্তর। হ্যাঁ, এটি এক্সোবেস হতে শুরু হয়ে তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক্সোমণ্ডল এবং এটি সমুদ্র হতে প্রায় চাঁদের দূরত্বের অর্ধেক পথ প্রায়। এই স্তরে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে এবং তাছাড়া কিছু ভারী অণুসমূহ যেমন নাইট্রোজেন,
অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দিয়েও এই স্তরটি গঠিত। এবং এই অণু পরমাণুসমূহ পরস্পর এত দূরে থাকে যে একে অপরের সংঘর্ষে লিপ্ত হয় না, ফলে বায়ুমণ্ডলে আর গ্যাস হিসেবে করে না। এই মোটামুটি আমরা 5টি স্তর সম্পর্কে, বিভিন্ন উপাদানগুলোর সম্পর্কে জানলাম। তো এখানে যদি আমরা খেয়াল করি আবারও এই স্তরগুলো, যে ভূপৃষ্ঠের থেকে যে সর্বনিম্ন ট্রপোস্ফিয়ার বা টপোমণ্ডল, তারপর টপোমণ্ডলের শেষ সীমাকে আমরা বলছি ট্রপোপজ বা টপোবিরতি, তারপর আছে স্ট্র্যাটোমণ্ডল, ওজোনমণ্ডল, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এর পরবর্তীতে থার্মোস্ফিয়ার এবং আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে চিত্রটিতে তোমরা খেয়াল করো যে তাপমাত্রার একটা চিত্র, একটি লাইন দেখতে পাচ্ছ, লাল রেখাটি। সেখানে দেখানো হয়েছে যে বিভিন্ন স্তরে তাপমাত্রার যে পরিবর্তনটি হয়। যেমন এখানে 0 ডিগ্রি বাম পাশে যে মাইনাস তাপমাত্রা দেখানো হয়েছে, এই টপোমণ্ডল, ভূপৃষ্ঠের নিকটবর্তী যে টপোমণ্ডল, সেখান থেকে আস্তে আস্তে যখন উপরের দিকে উঠে যায় তাপমাত্রা নিচের দিকে অর্থাৎ মাইনাসে চলে যায়। তারপর পরবর্তী স্ট্র্যাটোমণ্ডলে গিয়ে কিছুটা আবার বাড়তে থাকে, বাড়তে বাড়তে তারপর আবার এই মেসোস্ফিয়ারে যেয়ে আবার তাপমাত্রা কমতে থাকে, আবার থার্মোস্ফিয়ারে গিয়ে কিছু ধ্রুবক হয়ে আবার এক্সোস্ফিয়ারে গিয়ে বাড়তে থাকে। এভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ছিল জলবায়ু বিজ্ঞানের বায়ুমণ্ডলের উপর আজকের আলোচনা। পরবর্তী পর্যায়ে জলবায়ু বিজ্ঞানের আরো নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।